চলছে সন্দেশখালি, আর সেই জ্বলন দেখে গোটা বাংলা কেন গোটা দেশ কার্যত স্তম্ভিত হয়ে গেছে। এতদিন তৃণমূলের এই ছোট ছোট যারা ফুটোমস্তান লোকাল স্তরে আছে, তারা অন্যের সম্পত্তি দখল করে নিচ্ছে, সরকারি টাকা চুরি করে নিচ্ছে, আঙুল ফুলে কলাগাছ কেন বটগাছ হয়ে যাচ্ছে, মানুষ তবু মেনে নিচ্ছিল। কিন্তু যেভাবে বাংলার মা বোনেদের সম্মান সম্ভ্রম নিয়ে খেলা হচ্ছে, যেভাবে তাদের নিষ্পেষিত হতে হচ্ছে, তাতে তাতে ফুঁসে উঠছে গোটা বাংলা, ফুঁসে উঠছে সন্দেশখালি। কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, যাকে এই অন্ধকার জগৎ থেকে বেরোবার জন্য মসিয়া মানা হচ্ছে, সেই শুভেন্দু অধিকারী, তিনি সন্দেশখালি নিয়ে ঠিক কী ভাবনা চিন্তা করছেন। আর শুভেন্দু অধিকারীও খুব ভালো করে জানেন যে শুধু বিরোধী দলনেতা হিসেবে নয়, আগামী দিনে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উন্নয়নের যজ্ঞে সারা দেশের সঙ্গে মেলাবার কাণ্ডারি হিসেবে গোটা বাংলার মানুষ তার দিকেই তাকিয়ে আছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই সন্দেশখালি নিয়ে তিনি চুপ করে বসে থাকতে পারেন না। আর তাই আজকে এমন একটি কাণ্ড ঘটালেন, যাতে আগামী দিনে নাচ কাকে বলে সেটা বুঝবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল, এই রাজ্যের পুলিশ প্রশাসন থেকে ভাইপো, সকলেই বুঝবে সন্দেশখালি, বুঝবে তৃণমূল কংগ্রেস এবং বুঝবে গোটা বাংলার মানুষ। কি এমন করলেন শুভেন্দু অধিকারী? আজকে এই প্রতিবেদনে মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, খুব স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটি আসছে যে কি এমন করলেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয়ত, এর ফলে তৃণমূল কংগ্রেস কিভাবে বিপাকে পড়তে চলেছে, তার সাথে সাথে এটাও জানার চেষ্টা করব যে রাজ্যপালকেও কি চাপে ফেলে দিলেন, তার চাপটি কতখানি রইল, তাকে এবার কি অ্যাকশন ফিল্ডে নামতে বাধ্য করতে পারবেন শুভেন্দু অধিকারী। এবং সব শেষে শুভেন্দু অধিকারীর এই অ্যাকশনের কেন্দ্রে শেষে কি টার্গেট পুলিশও কি এবার আলটিমেটলি দলদশ হাওয়া থেকে বেরিয়ে আসতে পারবেন, কতখানি আক্কেল গুড়ুম হলো তাদের, তার সমস্তটা আলোচনা করব এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক কিছু ইন্টারেস্টিং ইনফো নিয়ে আসছি অবশ্যই আপনাদের জন্য। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশখালি নিয়ে বেশ কিছু মেজর স্টেপ নিয়েছেন এবং তার মধ্যে অন্যতম হলো বিজেপি বিধায়কদের নিয়ে তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন রাজভবনে যথারীতি রাজ্যপাল ছিলেন না, তিনি কেরালাতে নিজের বাড়িতে গেছেন। কিন্তু তার ফলে কি শুভেন্দু অধিকারী চুপ করে বসে থাকতে পারেন? তিনি সেখান থেকে বেরিয়ে এলেন এবং প্রথমেই তিনি এবং তার প্রতিনিধি দল, তারা কিন্তু রাজভবনের সামনে 144 ধারা যে জারি করা হয়েছে সেই বিলটি পুড়িয়ে দেওয়া হলো, সেই নির্দেশিকা কিন্তু পুড়িয়ে দেওয়া হলো। সেইভাবে প্রতিবাদ জানালেন সম্মিলিত জনতার সামনে, সম্মিলিত সংবাদ মাধ্যমের সামনে। এবং আপনারা জানেন যে গত পরশু থেকে কিন্তু সন্দেশখালিতে উত্তাল অবস্থা রয়েছে। যে অত্যাচার চলছে সেখানে, শাহজাহান এবং তার সাগরেদ যারা রয়েছে তাদের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস শাসক দল এখনও চুপ করে বসে আছে, শাক দিয়ে মাছ ডাকতে চাইছে। তাতে করে সেখানকার আদিবাসীদের কিন্তু একদম বিস্ফোরক জায়গায় তারা পৌঁছে গেছে, তাদের ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেছে। কিন্তু এরপরেও এই রাজ্যের এক মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু চুপ করে বসে আছেন। উল্টে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রয়াস দেখা যাচ্ছে যে করে হোক দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলন, এই যে প্রতিবাদ, একে কিন্তু থামিয়ে দিতে হবে। ফলে এই প্রতিবাদ যখন কোনোভাবে পুলিশ প্রশাসন সমস্ত কিছু লাগিয়েও থামানো যাচ্ছিল না, সেই জায়গা থেকে 144 ধারা জারি করা হয়েছে। ফলে থমথম করছে সন্দেশখালি, আর সেই নির্দেশিকায় কিন্তু আজকে শুভেন্দু অধিকারী পুড়িয়ে দিলেন। এবং তারপর যথারীতি তিনি বিস্ফোরক সংবাদ মাধ্যমের সামনে হলেন, একের পর এক কথা অঙ্গীকার তিনি সামনে নিয়ে এলেন, যাতে করে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে চাপটা যথেষ্ট রকমের বাড়তে চলেছে, প্রশাসনের চাপটা যথেষ্ট রকমের পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরের। এবং পুলিশ থেকে রাজ্যপাল কেউ কিন্তু তার চাপ থেকে রেহাই পাবেন না। এবং তিনি একদম নাম করে বেশ কিছু বিস্ফোরক জিনিস তিনি বলেছেন আজকে। কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, সন্দেশখালি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের ঘুম ওড়াবার জন্য তিনি কিন্তু কার্যত প্রস্তুত হয়ে গেছেন। এবার প্রশ্নটা আসছে যে তার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যে রাজ্যপাল ছিল, মুখ্যমন্ত্রী ছিল, তৃণমূল কংগ্রেস সহ সামগ্রিকভাবে গোটা দলটাকেই তিনি চাপে ফেলার কথা বলেছেন। এবং তার পাশাপাশি তার টার্গেট ছিল কিন্তু পুলিশ মানে সেই সব দলদাস পুলিশ যারা অ্যাকচুয়ালি শাসকের স্বার্থটা রক্ষা করে চলে, যারা আইনটাকে প্রতিষ্ঠা করার কথা ভুলে যায়।
কিভাবে, কাদের সঙ্গে, কিভাবে কি করতে চলেছেন। প্রথমেই তিনি যে কথাটা বললেন, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বেড়ে যাবে এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের চাপ বেড়ে যাবে, সেটা হচ্ছে যে তিনি কিন্তু আজকে অঙ্গীকার করলেন যে যেভাবে সন্দেশখালীর মা বোনেরা সেখানকার মেয়েদের, নারীদের ইজ্জত সম্ভ্রম নিয়ে তৃণমূল কংগ্রেস খেলা করছে, যে বিস্ফোরক কথাগুলো কালকে সংবাদ মাধ্যমের সামনে এসেছে এবং যার ফলে গোটা দেশ, গোটা রাজ্য চমকে উঠেছে, সেই সমস্ত কথা কিন্তু প্রতিটি কোণায়, বাংলার প্রতিটি কোণায় ছড়িয়ে দেবেন। অর্থাৎ এটা যে একটা বড়সড় চাপ হচ্ছে, এই কারণেই তৃণমূল কংগ্রেস সবসময় বলে বিজেপি নাকি নারী বিরোধী দল, এবং তারা নারীদের প্রতি কত সম্মান, মায়েদের প্রতি কত সম্মান দেন, সেই জন্য তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন, যেখানে আগে 500 টাকার ভাতা ভিক্ষা দেওয়া হতো, এখন সেটা বাড়িয়ে 1000 টাকার ভাতা ভিক্ষা করা হয়েছে। এবং এর মাধ্যমেই তৃণমূল কংগ্রেস প্রচার করতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন নারী, এবং সেই হিসেবে বাংলার নারীদের তিনি কিভাবে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু যখন এই কথা তৃণমূল কংগ্রেস প্রচার করবে, তার পাল্টা প্রচারে বিজেপি যদি এই সন্দেশখালীর মায়েদের কথা, সন্দেশখালীর বোনেদের কথা, তাদের নিজেদের মুখের বক্তব্য সাধারণ মানুষের সামনে রাখে, তখন কোথায় থাকবে এই 500 টাকা 1000 টাকা দেওয়ার ভাতা? এটা কি নারীদের উন্নয়ন, নাকি 500 টাকা 1000 টাকা দিয়ে নারীদের মুখ বন্ধ রাখা হচ্ছে, আর উল্টো দিকে নারীদের সম্ভ্রম নিয়ে, এই বাংলার মায়েদের, বোনেদের চরিত্র নিয়ে খেলা করার চেষ্টা করা হচ্ছে? সেই জায়গাটা বেশি ইম্প্যাক্টফুল হয়ে যাবে। কেননা সবথেকে বড় কথা যে এটা যদি কোনো এই ধরনের ঘটনা, এই ধরনের রিপোর্ট সামনে আসে, এতজন মানুষ বলছে, প্রথমে এটাকে কি বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? বলা হলো এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা নাকি এই কথা বলতে শিখিয়ে দিচ্ছে। এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর অন্যদিকে একজন নারী মুখ্যমন্ত্রী, তিনি কি করতে পারতেন? তিনিও তো মায়ের জাত, তিনি সেখানে ছুটে যেতে পারতেন যে একই কথা, আমি রাজ্য চালাতে গিয়ে হয়তো এই কথা জানতে পারিনি, আমার জ্ঞাতসারে আসেনি, এই মুহূর্তে আপনাদের কথা শুনলাম, আমি চমকে উঠেছি, আমি এসে বসলাম, মায়েরা, বোনেরা, আপনারা একে একে এগিয়ে আসুন, আপনাদের যা যা অভিযোগ আছে সেখানে দিন, আর যে এইভাবে অভিযুক্ত তার প্রত্যেককে শাস্তির ব্যবস্থা আমি করব। এই বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই বাংলার মহিলাদের কোনো রকম সম্ভ্রম, কোনো রকম তাদের আত্মসম্মান সেইখানে আঘাত লাগতে দেব না। সেই কাজ কিন্তু তিনি করতে পারেননি। আর এই জায়গাটায় হাইলাইট করে যখন বাংলার কোণে কোণে বিজেপি প্রচার করবে, শুভেন্দুবাবুরা প্রচার করবেন, তখন কোথায় থাকবে তৃণমূল কংগ্রেস? আর যে মহিলা ভোট ব্যাংকের স্বপ্ন দেখছিল, সেটা থাকবে, নাকি সেটা গঙ্গায় ভেসে যাবে? এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা শুভেন্দু অধিকারী আজকে ইঙ্গিত দিয়ে রাখলেন, যে এই যে সন্দেশখালীর ঘটনা, তার বিস্তারিত বিবরণ দিয়ে তাদের যিনি রাজ্য সভাপতি রয়েছেন, সে ডক্টর সুকান্ত মজুমদার, তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি কিন্তু চিঠি লিখেছেন, এর বিস্তারিত বর্ণনা তিনি সেখানে পাঠিয়েছেন। ফলে সেখানে অমিত শাহ বা স্বরাষ্ট্র মন্ত্রক এই ব্যাপারে যে কঠিন থেকে কঠোরও পদক্ষেপ নেবে, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত হওয়া যেতেই পারে। এত সহজে এই ব্যাপারটা ছাড়া যাবে না, কেননা নারীদের সম্ভ্রম নিয়ে খেলা, এইটা কিন্তু অত্যন্ত সেন্টিমেন্টাল ব্যাপার। এবং আজকের দিনে 2024 সালে এসে দাঁড়িয়ে গোটা ভূভারতে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, এ তো তালিবানি শাসনকেও হার মানিয়ে দিচ্ছে। এরপরেও যদি অমিত শাহরা চুপ করে বসে থাকেন, তাহলে তো সেটাকে আর মেনে নেওয়া যায় না। ফলে সেই জায়গা থেকেও কিন্তু বড় সড়ো চাপ আসতে পারে, সেই জায়গাটা কার্যত নিশ্চিত। না হলে সুকান্তবাবুর এই চিঠি এবং অমিত শাহকে চিঠি, এই কথাটা তিনি কিন্তু তুলে ধরতেন না। এর পাশাপাশি আরেকটা জায়গাও যেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রক দিয়েই চাপটা আসতে চলেছে, সেটা হচ্ছে একের পর এক ঘটনা দেখা যাচ্ছে যেখানে অপরাধীদের হাতের কাছে পেয়েও কিন্তু পুলিশ ছেড়ে দিচ্ছে, তাদেরকে রেস্কিউ করছে, এই শব্দটা ব্যবহার করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ খুন, রাহাজানি, মানুষকে মারা, তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া, তাদের নারীদের প্রতি অত্যাচার করা, তাদেরকে হাতের কাছে পেয়েও পুলিশ তাদের রেস্কিউ করে। পুলিশের সঙ্গে বসে তারা গোপন সলা পরামর্শ করে সাধারণ গ্রামবাসীকে ফাঁসাতে চায়। এই জায়গাটাও কিন্তু পুলিশের ক্ষেত্রে একটা বড় চাপ হতে চলেছে। এবং উল্টো দিকে সাধারণ গ্রামবাসী যারা আন্দোলন করছেন, যাদের দেওয়ালে পিঠটা ঢুকে গেছে, আর ঠেকার ব্যাপার নেই, দেয়াল ফুঁড়ে তারা ঢুকে গেছেন, যেখান থেকে আর কোথাও তাদের নো পয়েন্ট অফ রিটার্ন হয়ে গেছে, কোথাও পালাবার জায়গা নেই। ফলে এই বিস্ফোরণটা ঘটেছে, এই জনজাগরণটা ঘটেছে, তাদেরকেই দমন পীড়নের মাধ্যমে পুলিশ করছে। ফলে পুলিশের এই ভূমিকা, সেটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক দেখবে। এই জায়গাটার ইঙ্গিত কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। এবং সবশেষে যেটা আরেকটা ইঙ্গিত দিলেন, যেটা তৃণমূল কংগ্রেসের জন্য আরও বড় বিড়ম্বনার কথা হতে যাচ্ছে, এই দমন পীড়নের রাজনীতি করতে গিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি উচ্চ মাধ্যমিকের ছাত্রী, আর কদিন বাদই
করেই তার পরীক্ষা, তাকে অবধি তুলে নিয়ে গিয়ে রাত অবধি আটকে রাখা হয়েছে। ফলে এখানে মহিলা কমিশন, শিশু কমিশন, প্রত্যেকের কিন্তু ইনভলভমেন্ট এবার সন্দেশখালি নিয়ে বাড়তে চলেছে। ফলে চারিদিক থেকে ঘিরতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস, চারিদিক থেকে ঘিরতে চলেছে রাজ্য প্রশাসন, এবং যেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়াবে। আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সেই জায়গাটা নিশ্চিত করে দিলেন। আরও দুটো পয়েন্ট আছে যেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। একটা হচ্ছে রাজ্যপাল, একটা পুলিশ, কিন্তু তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা অবশ্যই আপনাদের বলা উচিত বলে আমার মনে হচ্ছে। আপনারা যে বিভিন্ন কমেন্ট করেন তার সবটার উত্তর হয়তো সবসময় দিতে পারি না কাজের চাপে, কিন্তু আমি মন দিয়ে পড়ার চেষ্টা করি। সেরকমই আগের যে আমার প্রতিবেদন ছিল সেখানে প্রবাল বাসু তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, যেটা আমার মনে হয়েছে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসা উচিত। তিনি লিখেছেন, আপনি নিজেই বলেন আর সঙ্গে হাসেন, খেলা জমে ক্ষীর, আপনার সিগনেচার মুখবন্ধ। আপনার এইসব ঢপের চপ নিজেদের নাম্বার বাড়াবার জন্য করেন, আপনাদের শ্রোতাদের বুদ্ধু বানানোই কাজ। কি হলো আজ পর্যন্ত বলতে পারেন? পারেন তো কেন্দ্রীয় সরকার এবং কোর্টকে বাধ্য করুন মাথাকে ধরতে, না হলে মুখে তালা দিন। প্রবালবাবুর এই কথা শুনে বোঝাই যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তিনিও লড়তে চান। দুর্নীতির এই যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, যে কালো অন্ধকার দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি, সেখান থেকে আমাদের এই প্রিয় রাজ্যটাকে বার করে আনতে চান। কিন্তু সামগ্রিকভাবে যে ঘটনা ঘটছে সেই ঘটনায় তিনিও হতাশ, এবং সেই হতাশারই প্রতিচ্ছবি। সত্যিই যারা এই দুর্নীতির মধ্যে লড়ছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, তারা অনেকেই হতাশ হয়ে পড়ছেন যে কেন 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 এখনও সেই করা স্টেপ হচ্ছে না। দেখুন প্রবালবাবু, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আপনার হাতে যদি ক্ষমতা থাকতো, আমরা বোধহয় আর একটা সেকেন্ডও দেরি করতাম না যারা এই সর্বোচ্চ মাথা তাদেরকে চরমতম শাস্তি দিতে। কিন্তু সেই ক্ষমতা তো আমাদের নেই। আমাদের ক্ষমতা নেই হাইকোর্ট, কোর্ট, সুপ্রিম কোর্ট যাই বলুন, কেন্দ্র সরকার বলুন, তাদের ঘাড় ধরে কোনো কাজ করাতে। আমাদের সেই জন্যই হয়তো এখনও অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু আমরা যদি মুখ বুজে বসে থাকি, আমরা যদি আন্দোলন করতে ভুলে যাই, আমরা যদি প্রতিবাদ করতে ভুলে যাই, কোনো দিন কি এই কালো দিনের অবসান ঘটবে বলুন তো একবার? এত চিৎকার, এত চেঁচামেচির পরেও কিন্তু এখনও সেই গতিটা আসছে না, এখনও ঢিমে তালে ব্যাপারটা চলছে। সুতরাং একে গতি দিতেই হবে, আর গতি দেওয়ার একটাই বোধহয় পথ আছে, সেটা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের একটা ছাতার তলায় আসতে হবে। আমাদের লক্ষ্য যখন এক, আমাদের মধ্যে কিন্তু সেই ঐক্যের ভাবটা অনেক বেশি বাড়াতে হবে, এবং আমরা যখন সমস্বরে এক রাশ ঘৃণা পড়ে চিৎকার করে বলে উঠবো, চোর চোর চোর, এই চোরেদের ভাগাও, তখনই বোধহয় কোর্ট থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সকলের টনক নড়বে, এমনকি চোরেদেরও টনক নড়বে, তারা ভয় পাবে। আর সেই জায়গাটা করতে গেলে আমাদের কিন্তু আরও বেশি ইউনাইটেড হতে হবে। তাই এখন হতাশার দিন নয়, হতাশা ঝেড়ে ফেলে ঘরের বাইরে পা দিয়ে আমাদের কিন্তু এই প্রতিবাদটাকে আরও তীব্র করতে হবে, তীব্রতর করতে হবে। তবেই বোধহয় সবার ঘুমটা ভাঙানো যাবে, তবেই বোধহয় আমরা বাংলা মাটাকে বাঁচাতে পারবো। আর সেই লড়াইটা আমার তো একা একা লড়া সম্ভব নয়। আপনারা সকলে যদি এগিয়ে না আসেন, আমরা যদি সবাই একসঙ্গে লড়তে না পারি, সেই লড়াই কিন্তু কোনো ফ্রুটফুল জায়গায় যাবে না। ফলে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইবটা করে ফেলেছেন আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন। এটা শুধুমাত্র একটা ভিডিও নয়, এটা শুধুমাত্র একটা বার্তা নয়, এটা কিন্তু একটা লড়াই। সেই লড়াইটা আমাদের সংঘবদ্ধভাবে করতে হবে, এবং সেই লড়াইটা আপনার অবদান ছাড়া, আপনার এখানে পুরোপুরি ইনভলভমেন্ট ছাড়া আমরা কিন্তু লড়তে পারবো না। সুতরাং প্রবালবাবু হতাশ হবেন না, সুদিন আসবেই, এবং সেই সুদিনটা আমি, আপনি সবাই মিলে একসঙ্গে নিয়ে আসতে পারবো যদি আমাদের প্রতিবাদকে আরও জোরদার করতে পারি। দেখছেন সন্দেশখালি, সেই প্রতিরোধের সামনে গোটা রাজ্য রাজনীতি কিভাবে কেঁপে গেছে। সুতরাং অসম্ভব কিছুই নয়, কিন্তু হতাশ হলে চলবে না। যাই হোক, এই প্রসঙ্গে যেটা বলছিলাম, পরের প্রসঙ্গে আসি, যে রাজ্যপালের চাপটা বাড়লো কিভাবে চাপটা বাড়িয়ে দিলেন। দেখুন, 1 নম্বর দাবি যেটা শুভেন্দুবাবু করেছেন, যে এই যে সন্দেশখালিতে দমন পীড়নের একটা ব্যাপার চলছে, 144 ধারা জোর করে জারি করে দেওয়া হয়েছে। আজকে রাজ্যপাল, তিনি তো পিস ভবন খুলেছিলেন, তিনি কেন কেরালায় পড়ে আছেন? বাংলা যখন জ্বলছে, বাংলার একটা এলাকায় যখন মা বোনেদের সম্ভ্রম নিয়ে এরকম জায়গা হয়েছে, সেখানে তিনি কেরালায় পড়ে আছেন। ইমিডিয়েটলি আসুন, এসে সন্দেশখালিতে যান, সেখানে নিজের চোখে দেখুন, মানুষের সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রী তো সেখানে যেতে পারছে না, কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে সেইখানে পৌঁছতে হবে, এবং তার রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। বাংলার কি অবস্থা আছে সেই জায়গাটা করতে হবে, এবং এর জন্য 24 ঘন্টা সময় কিন্তু বেঁধে দিয়েছেন শুভেন্দুবাবু। এবং সেটা যদি না করেন, শুভেন্দুবাবু দুটো স্টেপ নিতে চলেছেন। নাম্বার 1, সোমবার 50 জন বিধায়ক নিয়ে বিধানসভা বা রাজভবনে তিনি একত্রিত হবেন, এবং 144 ধারা থাকুক চাই না থাকুক,
তিনি কিন্তু সেই পুরো ডেলিগেট টিম নিয়ে সন্দেশখালী নিজে পৌঁছে যাবেন এবং শুভেন্দুবাবুর মতো হাই প্রোফাইল নেতা সঙ্গে 50 জন বিধায়ক যদি সেই অবস্থায় সন্দেশখালী পৌঁছয়, পুলিশ প্রশাসন 144-এর নামে সেই জায়গাটায় আটকাতে পারবেন তো? তাদেরকে অ্যারেস্ট করতে পারবেন তো? এবং যদি 50 জন বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সহ গ্রেপ্তার হন, তার ইম্প্যাক্ট রাজ্য রাজনীতি ছেড়ে দিন, জাতীয় রাজনীতি ছেড়ে দিন, সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিষয় হয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। কেননা প্রতিবাদ প্রতিরোধটা কিন্তু একটা সঠিক কারণে হচ্ছে। মা বোনেদের সম্ভ্রম চলে যাবে, আর বিরোধী দলনেতা তো হাতে হাত দিয়ে বসে থাকতে পারেন না, তিনি প্রতিবাদের জায়গাটা সেইখানে নিয়ে চলে যেতে পারেন। এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট, সেখানে পৌঁছানোর পাশাপাশি এবার রাজভবনের সামনে ধর্নায় বসে যাবেন শুভেন্দু অধিকারী সহ পুরো বিজেপির টিম, বিজেপির যে পরিষদীয় দল আছে তারা। কেননা রাজভবনের সামনে আমরা তো একটা ধর্না নামক নাটক কিছুদিন আগে দেখেছিলাম, শো কল্ড এক ভাইপোর নামে, এবং সেই নিয়ে রাজ্যপালের ছোটাছুটি দেখেছিলাম। যে ইস্যুতে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল উঠছে, তারা চুরি করেছে, তারা হিসেব দেয়নি, সেই জন্য রাজ্যপাল ছোটাছুটি করছেন। আর এবার সন্দেশখালী নিয়ে ধর্নায় বসে যাবে বিজেপি। তাদেরকে যদি আটকাবার চেষ্টা করা হয়, বা রাজ্যপাল যদি অ্যালাউ না করেন, বা রাজ্যপাল যদি স্টেপ না দেন, তার পরবর্তী পদক্ষেপ কী হবে? সেই দিক থেকে কিন্তু রাজ্যপালের উপর ক্রমশ চাপ বাড়ছে এবং সেই সমস্ত রিপোর্ট নিশ্চিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়ছে। এর ফলে রাজ্যপালের চাপ তো বাড়তে চলেছেই, এর পাশাপাশি চাপ বাড়বে পুলিশেরও। কেন পুলিশের চাপ বাড়বে? কেননা আজকে একদম নাম করে করে পুলিশ আধিকারিকদের ভূমিকা, কোন পুলিশ কী করছেন, কিভাবে প্ল্যান করছেন, কে এক্সিকিউশন করছেন, কে কোনটা সিদ্ধান্ত নিচ্ছেন, সমস্ত কিছু সামনে নিয়ে চলে এসছেন। যখন প্রকাশ্যে এইভাবে শুভেন্দুবাবু পুলিশ আধিকারিকদের নাম নিয়ে আসছেন, সেই রিপোর্ট কি যেখানে পাঠানো সেখানে তিনি পাঠাবেন না। ফলে এই পুলিশ আধিকারিকরা কিন্তু এবার স্ক্যানারে চলে এলেন, র্যাডারের তলায় চলে এলেন। এর পাশাপাশি যেটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যকে কি অপরাধী মুক্ত করার চেষ্টা করছে পুলিশ, নাকি অপরাধীদের বাঁচাবার চেষ্টা করছে? শুধুমাত্র সন্দেশখালী নয়, এর পাশাপাশি নরেন্দ্রপুরের ঘটনা দেখুন, পুলিশ কিন্তু ব্যর্থ, কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই সব অপরাধীদের ধরতে পারছে না, কেননা তাদের গায়ে শাসক দলের ছায়া লেগে আছে। ফলে পুলিশ যে দলদাস হিসেবে কাজ করছে সেই জায়গাটা এস্টাবলিশ হচ্ছে, এবং সেই জায়গাটা কিন্তু যেখানে রিপোর্ট পৌঁছবে, ফলে পুলিশদের ভূমিকা কিন্তু আরও কড়া হাতে সেই জায়গাটা দেখা হবে। প্লাস যে জায়গাটা হচ্ছে যে এখানে কিন্তু বেছে বেছে সনাতনীদের কেস দেওয়া হচ্ছে, যারা নিরীহ গ্রামবাসী, যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, তাদেরকেই পুলিশ কিন্তু কেস দিচ্ছে। উল্টো দিকে যাদের কেস খাওয়ার কথা, যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা, পুলিশ নিজের মুখে বলছে তাদেরকে আমরা রেস্কিউ করছি। এই যে পুলিশের ভূমিকা, সেটা যেরকম এক্সপোজ হচ্ছে, সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট পড়ছে, সেটা রাষ্ট্রপতি ভবনের রিপোর্ট ডেফিনেটলি পড়বে, এবং রিপোর্ট যাবে কিন্তু নির্বাচন কমিশনের কাছেও। ফলে আগামী দিনে এইসব পুলিশদের ভূমিকা, তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা বা তাদেরকে র্যাডারে রাখা, সেই জায়গাটাও চাপ বাড়ছে। ফলে সব মিলিয়ে আজকে শুভেন্দু অধিকারী একের পর এক যে বিস্ফোরক কথা বললেন, এবং যেভাবে তিনি প্রত্যেককে পয়েন্ট করে করে কার কী ভূমিকা রয়েছে এবং সেখানে তার ভূমিকা কী হতে চলেছে, সেই জায়গাটা স্পষ্ট করে দিলেন। রাজ্যবাসী কিন্তু আরও বেশি কনফিডেন্স পেয়ে গেল যে এই সন্দেশখালীর ক্ষোভ, সন্দেশখালীর আগুন এত সহজে নিভছে না, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে গোটা বাংলার মানুষ, গোটা বাংলার বিরোধী মানুষ যে জায়গাটা দেখতে চাইছিলেন, সেই জায়গাটাই কার্যত তিনি এস্টাবলিশ করে দিলেন। ফলে বিড়ম্বনা বাড়তে চলেছে, রাজ্য প্রশাসনের বিড়ম্বনা বাড়তে চলেছে, রাজ্যপালের, পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতা কেউই কিন্তু রেয়াত পাবেন না। নাচ কাকে বলে দেখিয়ে ছাড়বেন শুভেন্দু অধিকারী। আজকে অন্তত সেই ছবি স্পষ্ট হয়ে গেল। কি বলবেন শুভেন্দু অধিকারীর এই ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।